আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগামীকাল জার্মানিতে নির্বাচন, জাতীয় নির্বাচন। সো আগামীকাল নির্বাচনে ইনশাল্লাহ প্রথমবারের মতো জার্মানিতে ভোট দিব। আমি আগামীকাল আপনাদের ভোট কেন্দ্রগুলো দেখাবো যে এখানে কিভাবে ভোটগুলো হয়, কতটা সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা। তো শুরুতে আমি যেটা বলে নিচ্ছি, এখানে আমার হাতে দুইটা পেপার দেখতে পাচ্ছেন। একটা হলো যে এই পেপারটা হলো যদি আমি চিঠির মাধ্যমে ভোটটা দেই অথবা আমি অনলাইনে ভোটটা দিই, সেই ক্ষেত্রে আমার এই পেপারটা ইউজ করতে পারি। আর আরেকটা যে পেপার দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত আমার যে ভোটার নাম্বার, সেই নাম্বারটা এখানে দেওয়া আছে এবং সেই সাথে এখানে লোকেশন দেওয়া আছে এবং অ্যাড্রেসটা দেওয়া আছে কোথায় গিয়ে আমি ভোটটা দিব। সো আমার এই ভোটটা কতটুকু গুরুত্ব বহন করবে সেটা জানি না, তবে মজার বিষয় হলো জীবনে আমি এটা দ্বিতীয়বারের মতো ভোট দিতে যাচ্ছি এবং প্রথমবার যে ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল সেটা স্বদেশেই ছিল এবং কাকে ভোট দিয়েছি সেটা নিয়ে প্রশ্ন করে এখন আর লজ্জা দিবেন না। সত্যি বলতে বাংলাদেশে বা জার্মানিতে পলিটিক্স আমার ইন্টারেস্টের জায়গা না, বাট তারপর আমি এবার ভোট দিতে যাব। প্রথমত হলো প্রথমবার ভোট দিচ্ছি, আর দ্বিতীয়ত হলো এখানে ডানপন্থী যে দলগুলো আছে তাদের গ্রোথটা অনেক বেশি। সত্যি বলতে কিছুদিন আগেও তাদের অবস্থাটা ছিল 3 থেকে 4%, তাদের জনপ্রিয়তা, যে কারণে তাদেরকে সবসময় নেগলেক্ট করা হতো। কিন্তু সেই দলটাই অ্যাজ অফ নাও টুডে, আজকে পর্যন্ত তাদের পার্সেন্টেজ হলো 21% এবং তারা বর্তমান যে প্রেক্ষাপট তাতে তারা সেকেন্ড পজিশনে আছে। সো যেটা একটা শঙ্কার কারণ, যে কারণে আমাদের আসলে ভোটটা দিতেই হবে, কারণ ওনারা যদি ক্ষমতায় আসে ওনারা অভিবাসী বিষয়টার টোটালি বিপক্ষে এবং তারা অনেক কিছু ওপেনলি এত অ্যাগ্রেসিভলি বলে যেটা আমাদের মতো যারা জার্মানিতে আছে তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং শুধু তাই না, এটা জার্মান ইকোনমির জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণেই আমাদের এদেরকে ঠেকাতে হলো আমাদের ভোট দিতে যেতে হবে। এই ডানপন্থী কিছু দল যারা সরাসরি এবং যারা এই নির্বাচনে সরাসরি বলছে যে তারা ক্ষমতায় আসলে আমাদের মতো যারা বিদেশি আছে, যারা ফরেনার আছে, তাদেরকে সকল সামাজিক সুবিধা, সকল সোশিয়াল যে ফ্যাসিলিটি আছে সেগুলো থেকে কাট করে দিবে। তার মানে যারা শুধু জার্মান, অরিজিনালি জার্মান, তারাই শুধু এই সুবিধাটা পাবে। যদিও এটা নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক অলরেডি হচ্ছে, তারা তাদের সেই কথাটাকে আবার উড্র করে নিয়েছে, তারা ইউটার্ন নিচ্ছে, অনেক কিছুই করতেছে। পলিটিক্সের এখানে আসলে অনেক নাটকীয়তা থাকে। কাকে ভোট দিব সেটা হয়তো ডিসক্লোজ করা যাবে না, তবে আমার গত 2 সপ্তাহের যে অ্যানালাইসিস ছিল সেই অ্যানালাইসিসটা আমি এখানে একটু তুলে ধরি। যেমন জার্মানি এমন একটা কান্ট্রি যেখানে কোনো মিনারেল নাই, যেখানে কোনো ন্যাচারাল রিসোর্স নাই, কিন্তু এরা কিন্তু ইউরোপের ডমিনেটিং কান্ট্রি, ইউরোপের সবচেয়ে বড় ইকোনমির কান্ট্রি। তার পিছনের যে মূল চালিকা শক্তি সেটা হলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রি। মানে এই দেশটা হলো পুরোটাই নির্ভরশীল হলো ইন্ডাস্ট্রির উপর। এখন যখন আপনি ইন্ডাস্ট্রি বেস একটা কান্ট্রি হবেন, তখন আপনার বড় যে ফ্যাক্টর সেটা হলো পাওয়ার। মানে আপনার নিরবিচ্ছিন্ন পাওয়ার দিতে হবে। যেমন আমি একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জব করি, এখানে যদি পাওয়ার না থাকে আপনার কিছু করার নেই, আপনার প্রোডাকশন শাটডাউনে চলে যাবে। কারেন্ট যে সরকার জার্মানির, এরা এক হলো অনেক বছর পরে তারা ক্ষমতায় আসছে। বিশেষ করে তারা কিছু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল সেগুলোকেও 2023 সালে সেগুলো শাটডাউন করে দিয়েছে, যেটা জার্মানির ইকোনমির জন্য বড় একটা ধাক্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য আপনারা জানেন যে এখন আমরা অনেক বেশি দাম দিয়ে জ্বালানি এখানে কিনতে হচ্ছে। মানে সস্তায় যে জ্বালানিটা এই দেশে আসতো রাশিয়া থেকে সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণেই কিন্তু আমরা এখন অনেক বেশি পে করতেছি। যেমন আগে আমরা একটা বাসার জন্য এখানে নেবেন কস্ট বলে, মানে অ্যাডিশনাল যে কস্টগুলো, সেগুলো আমরা 160, 150 অথবা 200 ইউরোর ভিতরেই থাকতো। এখন সেটা 300 প্লাস হয়ে গেছে। সেটা হলো এই জ্বালানি দামের কারণ। এই জায়গায় কারেন্ট যে গভর্নমেন্ট ছিল এদের অনেক সিদ্ধান্তে ভুল ছিল, যারা ইকোনমির মানে বলবো আমি 12টাই বাজিয়ে দিয়েছে। তো সেইখানে আরো কিছু দল আছে যেমন গ্রিন পার্টি, তাদেরও কিছু ব্যর্থতা ছিল। গত নির্বাচনে তাদের জনপ্রিয়তাটা অনেক বেশি ছিল, কিন্তু এই নির্বাচনে সেটা অনেক কমে গেছে। তারপর আরেকটা যেটা পার্টি সিডিউ, যেটা আপনারা হয়তো অনেকেই চিনেন যে অ্যাঙ্গেলা মার্কেলের দল, এদের যে স্টেটমেন্টগুলো এবং এই নির্বাচনে যে ডিবেটগুলো হয় সেই ডিবেটগুলোতেও দেখা যাচ্ছে অ্যাঙ্গেলা মার্কেলের দলই উইনার। সো তাদের কার্যক্রম এখন পর্যন্ত পজিটিভ এবং তাদের যে লিডার মানে ফ্রিডরিশ মেয়ার্স, তার অ্যাক্টিভিটিও খুবই ভালো। তো এখন পর্যন্ত নির্বাচনের যে হাওয়া, যে পরিস্থিতি, তাতে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলা মার্কেলের দলই আবার ক্ষমতায় যাবে। কিন্তু মূল যে ফ্যাক্টরটা, মূল যে প্রশ্নটা, সেটা হলো তারা কি একা যেতে পারবে, তারা কি একা 50% সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, সেই জায়গাটাই হলো প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে যেটা বোঝা যাচ্ছে সেটা হবে না, মানে একা
একটা দল হয়তো 50% পাবে না, পাওয়ার সম্ভাবনা কম, যদিও সিডিও ট্রেন্ডটা ঊর্ধ্বগামী। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে হয়তো 2টা অথবা 3টা দল মিলে কোয়ালিশন করে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করবে, যেটা আমরা আগামী 2-1 দিনের ভিতরে আমরা জানতে পারবো কারা গভর্নমেন্টে যাচ্ছে, কারা সরকার গঠন করতে যাচ্ছে। তো আমরা অ্যাজ এ অভিবাসী হিসেবে আমাদের চাওয়ার জায়গার একটাই, সেটা হলো টেকসই ইকোনমি এবং সেই সাথে বেকারত্বের হারটা যত বেশি কমিয়ে নেওয়া যায়। তবে আপনারা সাথে থাকবেন, আগামীকাল আমি আপনাদের দেখাবো এখানে ভোট কেন্দ্রগুলোতে যাওয়ার আগে ওইখানে আমি আপনাদের দেখাবো। আপনারা হয়তো দেখতে পাবেন যে এখানে ভোট কেন্দ্রগুলোতে ভোট কত সুষ্ঠুভাবে হয়, আপনি বুঝতেই পারবেন না যে আজকে ভোটের দিন। এই দিনটা থাকে নর্মালি বন্ধের দিন থাকে এবং সবাই সবার মতো স্বাভাবিক কাজকর্ম করতে থাকে এবং কোনো পোস্টার নাই, লিফলেট নাই, খ্যাওস নাই, মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, মানে সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায়। তবে মজার বিষয় যে আমরা এখানে চাইলে চিঠিতে ভোট দিতে পারি, অনলাইনে ভোট দিতে পারি। এখন আমাদের দেশে যদি চিঠিতে ভোট দেওয়ার সিস্টেম থাকে সেটা কি হতে পারে আপনারা জানেন, যেহেতু দিনের ভোট অলরেডি রাতে হয়ে যায়। চিঠিতে ভোট দেওয়ার ব্যবস্থা থাকলে কি হতে পারে না হতে পারে আমার থেকে আপনারাই ভালো জানেন। কালকে আমি আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে যাব এবং ভোট কেন্দ্র দেখাবো যতটুকু দেখানো যায়। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে জার্মানিতে দেখা হবে, একসাথে আমরা ভোট দিতে যাব।